আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামীকালকেই পরীক্ষা, সময় খুবই অল্প, নিজের মতো করে পড়ছো। আমি খুবই অল্প প্রত্যেকটা অধ্যায়ে মাত্র 10 মিনিট করে সময় নেব, একটু টপিকগুলো রিভাইজ করে দেবো যাতে তোমাদের সহজে মনে পড়ে, আর কিছু সৃজনশীল সলভ করে দেখিয়ে দেবো ভিডিওতে, যাতে সেটা তোমার জন্য প্রশ্ন ধরতে পারা, বুঝতে পারা সহজ হয়। একদমই শুরু করি। মনোবিজ্ঞান, ইংরেজি হচ্ছে সাইকোলজি। সাইকো এবং লোগোস এই দুইটা শব্দ থেকে আসছে। সাইকি হচ্ছে আত্মা, লোগোস হচ্ছে জ্ঞান। স্বাভাবিকভাবে বলা যায় আত্মার বিজ্ঞানকেই মনোবিজ্ঞান বলে। কিন্তু প্রশ্ন হলো, আত্মা কি দেখা যায়? আত্মা দেখা যায় না। এটা মনোবিজ্ঞানের একেবারে খুবই প্রাচীন আমলের একটা আইডিয়া ছিল যে আত্মা নিয়ে যে বিজ্ঞানটা কাজ করে সেটা হচ্ছে মনোবিজ্ঞান। কিন্তু পরবর্তীতে যখন আত্মাকে দেখা যায় না এরকম একটা কথা উঠলো, তখন বিজ্ঞানীরা বললো ঠিক আছে, বিষয়বস্তু চেঞ্জ হয়ে যাক। তাহলে কি চেঞ্জ হবে? তারা বললো আমরা মনকে এর বিষয়বস্তু হিসেবে গ্রহণ করতে পারি। এবং এটা প্রায় 1875 সাল পর্যন্ত চলে আসলো। 1875 সালে প্রথম উইলহেম উন্ড এবং উইলিয়াম জেমস, একজন জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে আর একজন হচ্ছে যুক্তরাষ্ট্রে, দুইজন দুইটা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে একই সময়ে ছোট ছোট দুইটা গবেষণাগার তৈরি করলো। এই গবেষণাগারগুলোর উদ্দেশ্য ছিল মনোবিজ্ঞান সম্পর্কে গবেষণা করা, কিন্তু সেখানে দৃশ্যত বড় কোনো ধরনের গবেষণা হতো না। এর 4 বছর পর 1879 সালে উইলহেম উন্ড জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে আর একটু বড় পরিসরে তিনি হচ্ছে গবেষণাগার স্থাপন করলেন এবং তিনি একটা যুগান্তকারী কথা বললেন। তিনি বললেন মনোবিজ্ঞানের বিষয়বস্তু মন না, এখন থেকে চেতনা। তিনি যেহেতু বিজ্ঞানসম্মত গবেষণা করবেন, বৈজ্ঞানিক পদ্ধতিগুলো মেনটেন করে, তিনি বিষয়বস্তুকে পরিবর্তন করে নাম দিলেন চেতনা। আর উইলিয়াম জেমস ওই পারে আমেরিকায়, উনি বললেন যে মনোবিজ্ঞানটা হলো আসলে মানসিক কার্যকলাপের বিজ্ঞান। এর বেশ কিছুদিন পরে 1913 সালে জন বি ওয়াটসন একটা যুগান্তকারী কথা বলে। এই যুগান্তকারী কথাটা হচ্ছে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। এবং এই কথাটা বলার পরে চারপাশে বিজ্ঞানীরা একদম নড়ে চড়ে বসলো। নতুন একটা রসদ পেয়েছে আলোচনার, এবং একেবারে বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি মেনটেন করে মনোবিজ্ঞানের পথ চলাটা শুরু হয়েছে মূলত জন বি ওয়াটসনের হাত ধরে। তিনি বললেন কি, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। এরপরে বিভিন্ন বিজ্ঞানী মনোবিজ্ঞানের সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। আমি দুইটা সংজ্ঞা একটু পড়ে শোনাই। মর্গান এবং তার বন্ধুরা বলছেন, মানে তার সহযোগীরা, মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান এবং এটি মানুষের সমস্যায় এই বিজ্ঞানের প্রয়োগকে অন্তর্ভুক্ত করে। আরেকটা সংজ্ঞা শোনো, সেটা হচ্ছে ক্রাইডার বলছেন মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান হিসেবে সংজ্ঞায়িত করা যায়। এই দুইটা সংজ্ঞাকে যদি আমরা অ্যানালাইসিস করি, চারটা বিষয় আসে। প্রথম যে বিষয়টা আছে সেটা হলো আচরণ। তাহলে আমাদের প্রশ্ন হলো আচরণ কি? আচরণ হচ্ছে মানুষ যা কিছু করে তার সামগ্রিক কার্যকলাপই আচরণ, অথবা উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া হিসেবে মানুষ যা করে বা মানুষ বা প্রাণী যা কিছু করে তাই হলো আচরণ। এর বেশি আমরা আর জানার দরকার নেই এখন। মানসিক প্রক্রিয়া কি? মানসিক প্রক্রিয়া হচ্ছে এমন কতগুলো প্রক্রিয়া যেটা আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে বা ব্রেনের মধ্যে চলে, আমরা অনুভব করতে পারি কিন্তু সেটাকে সহজে ব্যাখ্যা করতে পারি না, দেখা যেতে পারে না। এরকম কতগুলো কার্যকলাপকে বলা হয় মানসিক প্রক্রিয়া। এগুলো কি? চিন্তন, আবেগ, স্বপ্ন, তারপরে স্মৃতি, প্রেষণা, প্রত্যক্ষণ, এগুলো। আরেকটা বিষয়ে আমরা সংজ্ঞাগুলোকে যদি বিশ্লেষণ করি পাই মানুষ ও প্রাণী। মানুষের সাথে প্রাণীর কথাটা কেন আসছে? কারণ মনোবিজ্ঞানে মূলত আলোচনা বিষয়বস্তুটা হচ্ছে মানুষ। এখন বড় যে কোনো এক্সপেরিমেন্ট যদি করতে যায়, মানুষের উপর তো এই ঝুঁকিটা নেওয়া যায় না। মানুষ তো সৃষ্টির সেরা জীব। তাহলে তুলনামূলক নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে, যাদের মস্তিষ্কের গঠনের সাথে মানুষের মস্তিষ্কের গঠনের মিল আছে, মনে করো বানরের সাথে, শিম্পাঞ্জির সাথে, ইঁদুরের সাথে, কুকুরের সাথে, এদের মস্তিষ্কের গঠনের সাথে মানুষের যেহেতু মিল আছে, ওই গবেষণাগুলো আমরা নিম্ন প্রাণীর উপর করি। তাতে প্রাণীটা কোনো সময় মারা যেতে পারে, ঝুঁকি থাকে, তাহলে মানুষ কমপক্ষে মরল না, এইটা আমরা মেনটেন করি। তারপরে ওই গবেষণাটা মানুষের উপর এসে প্রয়োগ করি যদি এটা ইতিবাচক হয়। তাহলে এটা এই জন্য মানুষ এবং প্রাণীর কথা উঠে আসছে। সর্বশেষ যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞানটা কি? বিজ্ঞান হচ্ছে সেই বিশেষ জ্ঞান যা সুনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লাভ করা যায়।
কারণ আমরা মনোবিজ্ঞানী যতগুলো ফলাফল সিদ্ধান্ত জানাচ্ছি সবগুলো সুনিয়ন্ত্রিত পরিবেশের মধ্য দিয়েই একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সেই ফলাফলগুলো আনছি। তাহলে আমরা বিজ্ঞানের এই পদ্ধতিগুলো অনুসরণ করছি। আচ্ছা, এবার আমরা বড় দাগে চলে আসবো মনোবিজ্ঞানের পরিধি। মনোবিজ্ঞানের পরিধিতে তিনটা জিনিস, একটা হচ্ছে আচরণ, একটা হচ্ছে মানসিক প্রক্রিয়া, একটা হচ্ছে জৈব সামাজিক প্রক্রিয়া। আচরণ আগেই বলেছি, উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়াকেই আচরণ বলে। এখন আচরণের শ্রেণী বিভাগ আছে, সামগ্রিক ও খণ্ডিত এক ধরনের শ্রেণী বিভাগ। সামগ্রিক কি? টোটাল একটা কাজের একককে বলা হচ্ছে সামগ্রিক। মনে করো পরীক্ষা, এই যে তুমি 13টা পরীক্ষা দিচ্ছ, সব মিলিয়ে তুমি বলছো এইচএসসি বোর্ড পরীক্ষা, তাহলে সবগুলো পরীক্ষার সামষ্টিক যে আচরণ এটাকে বলছি সামগ্রিক আচরণ। আর প্রতিদিন পরীক্ষার রুমে আসা, পরীক্ষা দেয়া যাওয়া, এই যে আলাদা আলাদা ভেঙে ভেঙে যতগুলো অংশ আছে এগুলোকে বলছি খণ্ডিত আচরণ। আচ্ছা, এরপরে কি? ঐচ্ছিক, অনৈচ্ছিক। ঐচ্ছিক হচ্ছে সেগুলো যেগুলো মানুষ ইচ্ছা করলে করতে পারে, অনেকটা ইচ্ছার উপর নির্ভর করে যে আচরণগুলো, সেগুলো ঐচ্ছিক আচরণ। হাঁটা চলা, কথা বলা, ক্লাস করা, সব কিছু। অনৈচ্ছিক কি? যেমন তোমার হৃৎপিণ্ডের ক্রিয়া, শ্বাস প্রশ্বাসের গতি, এগুলো তুমি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবে না। এই আচরণগুলো হচ্ছে অনৈচ্ছিক আচরণ। আরেকটা আচরণ আছে, আরেক ধরনের আচরণ আছে, সেটা হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ। বাহ্যিক হচ্ছে বাইরে থেকে যা পর্যবেক্ষণ করা যায়। অভ্যন্তরীণ কি? যা ভেতরে চলে কিন্তু বাইরে থেকে যে প্রক্রিয়াগুলোকে তুমি দেখতে পারবে না। কোনগুলোকে দেখা যায় না? মনে করো তোমার ইমোশন, বাইরে থেকে কি দেখা যায়? তোমার প্রেরণা, তুমি খুব মোটিভেটেড হয়েছো, বাইরে থেকে দেখা যায়? সুযোগ নেই। তোমার যে স্মৃতি, প্রত্যক্ষণ, হ্যাঁ, তোমার শারীরিক মাথা ব্যথা, তোমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, বাইরে থেকে দেখার কোনো উপায় নাই। মাথা ধরা, চিন্তা করা, তুমি কবিতা ভাবছো, লাইন মিলাচ্ছ, এইগুলো সবগুলো হচ্ছে অভ্যন্তরীণ আচরণ। আচরণ শেষ। মানসিক প্রক্রিয়া একটু আগে আলাপ করেছি, সেটা নিয়ে আর আলাপে যাচ্ছি না। এখন সরাসরি চলে আসি জৈব সামাজিক প্রক্রিয়াটাকে। আচ্ছা, আমরা যে আচরণগুলো করি, যে প্রতিক্রিয়াগুলো জানাচ্ছি, এইগুলোর পেছনে আমাদের শারীরিক কতগুলো উপাদানের ভূমিকা রয়েছে। যেমন মনে করো শরীরের হরমোন নিঃসৃত হলে কতগুলো আচরণ আমরা করে থাকি হরমোনাল কারণে। তাহলে এই যে হরমোন নিঃসৃত হলে আমাদের আচরণের উপর প্রভাব ফেলে, এটা হচ্ছে জৈবিক কারণ। জৈবিক কারণ। আরও কতগুলো আচরণ আছে সামাজিক কারণে আমরা করে থাকি, সমাজ থেকে প্রভাবিত হয়ে আমরা করে থাকি। এই আচরণগুলোর পেছনে জৈবিক ঘটনাবলীর ভূমিকা কম। এখন এই যে জৈবিক এবং সামাজিক উভয় প্রক্রিয়ারই বা উভয় দুইটি ঘটনাই আমাদের আচরণকে দারুণভাবে প্রভাবিত করে বা প্রভাব বিস্তার করে, তাই আমরা জৈবিক ঘটনাবলী এবং সামাজিক ঘটনাবলীর বা প্রক্রিয়ার যৌথ যে অবস্থাটা সেটাকে বলছি জৈব সামাজিক প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আসো আমরা পড়ব হচ্ছে মনোবিজ্ঞানের ভিত্তি ক্রমবিবর্তন। এটা আমরা ততটা ইম্পর্টেন্ট না, আমরা এই জায়গাটি স্কিপ করে যাচ্ছি। মনোবিজ্ঞানের কতগুলো দৃষ্টিভঙ্গি আছে, এটা শর্ট সিলেবাসে নাই, তারপরে এখান থেকে যদি প্রশ্ন দিয়ে দেয় কিছু করার নাই, দেওয়ার চান্স কম। আমরা একেবারে সরাসরি চলে যাচ্ছি মনোবিজ্ঞানের শাখাসমূহতে, ব্রাঞ্চেস অফ সাইকোলজি। ব্রাঞ্চের প্রথমটাই হচ্ছে সাধারণ মনোবিজ্ঞান। সাধারণ মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের যতগুলো মূল আলোচনার বিষয়বস্তু সবগুলো হচ্ছে সাধারণ মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। সেগুলো কি কি? প্রেষণা, শিক্ষণ, স্মৃতি, সংবেদন, প্রত্যক্ষণ, তারপরে হচ্ছে বুদ্ধি, ব্যক্তিত্ব, মনোভাব, মূল্যবোধ, এই যা কিছু আছে সবগুলো হচ্ছে সাধারণ মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে চলে আসি পরীক্ষণ মনোবিজ্ঞান। পরীক্ষণ মনোবিজ্ঞানটা হচ্ছে একটা মৌলিক শাখা, এটা ছাড়া মনোবিজ্ঞানের পূর্ণতা নেই। তাহলে এই শাখায় কি করা হয়? এই শাখার মাধ্যমেই কিন্তু মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে মর্যাদা লাভ করেছে। আচ্ছা, পরীক্ষণ মনোবিজ্ঞানে কি করা হয়? বিভিন্ন তথ্য উপাত্তকে সংগ্রহ করে পরিসংখ্যানিক উপায়ের মাধ্যমে আমরা সেটা কি করি? নিয়ন্ত্রিত ফলাফল তৈরি করি। আচ্ছা, তার আগে পরীক্ষণটা কিভাবে হয়? সুনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষাটা হয়। আচ্ছা, এই পরীক্ষণ মনোবিজ্ঞানের মাধ্যমে মূলত হচ্ছে আচরণের যতগুলো তত্ত্ব, মতবাদ, কারণ আমরা খুঁজে বের করেছি, এই পরীক্ষণ মনোবিজ্ঞানের ধাপের মধ্য দিয়ে পরীক্ষণ মনোবিজ্ঞানের মাধ্যমে আমরা এটা করতে সক্ষম হয়েছি। এরপরে চলে আসো চিকিৎসা মনোবিজ্ঞান। চিকিৎসা মনোবিজ্ঞানের মূল কাজটাই হচ্ছে প্রাচীনকালে, মানে আজ থেকে অনেক বছর আগে, 100 বছর আগে, 200, 300, 400, 500 বা তারও বেশি আগে মানুষ মানসিক অসুস্থতাকে তেমনভাবে গুরুত্ব দিত না। তারা বলতো এটা জিন ভূতে আসর করেছে, মাথায় পেরেক মেরে দিত, তাদেরকে হচ্ছে বিভিন্ন শারীরিক প্রহার করতো, মানে লোহাকে গরম করে ওইটা দিয়ে ছ্যাঁক দেওয়া বলতো,
ফলে যাতে তার মানসিক অসুস্থতা দূর হয়ে যায়। আসলে অসুস্থতা হিসেবে ট্রিট করতো না, এটা ট্রিট করতো জিন, ভূত, অশরীরী কিছু আক্রমণ করেছে। আমরা দেখলাম কি যে মানুষ যদি অসুস্থ হয়ে যায় মানসিকভাবে তাহলে বিভিন্ন অস্বাভাবিক আচরণ করে। এখন এই চিকিৎসা মনোবিজ্ঞানের কাজ কি? কেন মানুষটি আক্রান্ত হয়ে গেল রোগে? এই রোগের লক্ষণগুলো কি? এই রোগের গতি প্রকৃতি কি? এই রোগ থেকে বাঁচার উপায় কি? চিকিৎসা পদ্ধতি, এগুলো নিয়ে তারা কাজ করবে। আচ্ছা, আর কি করবেন? এনারা মানসিক সমস্যাগ্রস্তদের চিকিৎসা দেবেন, রোগীদের পরামর্শ দিবেন, অনেক সময় শিক্ষণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবেন, মানে ওই চিকিৎসা থেকে ভালো হওয়ার জন্য একটা অনুকূল পরিবেশ। গবেষণায় অংশগ্রহণ করেন চিকিৎসা সম্পর্কিত, এই আর কি। এবার আসো শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান মূল কথাটাই হচ্ছে শিক্ষা সম্পর্কিত আচরণগুলো নিয়ে কাজ করবে। তো শিক্ষা সম্পর্কিত আচরণগুলো কি? শিক্ষা সম্পর্কিত আচরণের মধ্যে 3টা সম্পর্ক আছে: শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা পরিবেশ। যে কাজগুলো করে সেগুলো হচ্ছে শিক্ষার্থীর জীবনে সার্বিক ও সুষম বিকাশে সহায়তা করে, শিক্ষা কর্মসূচি প্রণয়ন করে, তারপরে শিক্ষার কার্যকারী পদ্ধতি অনুসন্ধান, উদ্ভাবন ও প্রয়োগ করে, শিক্ষার কারিকুলাম তৈরি করবে, আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিকাশের ধারা তৈরি করবে, ধারা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, অনুকূল পরিবেশ তৈরি করবে এবং কী করলে শিক্ষার্থী উপকৃত হবে বেশি এই ধরনের দিক নির্দেশনা প্রণয়ন করবে। আচ্ছা, শিল্প মনোবিজ্ঞান। শিল্প মনোবিজ্ঞান হচ্ছে কি শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের কাজ। ভালো করে খেয়াল করো, শিল্প মনোবিজ্ঞান হচ্ছে উৎপাদন বাড়াতে সাহায্য করবে। এখন শিল্প কারখানায় কেমন শ্রমিক নিয়োগ দিব, কাজের প্রকৃতি কেমন হবে, তারপরে তাদের প্রশিক্ষণ দিব কোন কোন বিষয়ে, কি কি প্রশিক্ষণ দিলে তারা বেশি ভালো কাজ করতে পারবে, তাদের পদোন্নতি কিভাবে হবে, তাদেরকে আমরা ইভ্যালুয়েট করব কিভাবে, এই কাজগুলো শিল্প মনোবিজ্ঞানীরা করে থাকবেন বা শিল্প মনোবিজ্ঞানের শাখায় আলোচনা করা হয়। আচ্ছা, এরপরে চলে আসো কাউন্সিলিং মনোবিজ্ঞান। কাউন্সিলিংটা খুবই চমৎকার এবং পরিচিত একটা ব্যাপার। কাউন্সিলিংটা হচ্ছে কাউন্সিল করা বা সহায়তা করা, উপদেশ প্রদান করা বলা হয়, কিন্তু আমরা মূলত এটাকে বলবো সহায়তামূলক একটা প্রক্রিয়া। এখানে কি হয়, দুজন মানুষের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক হয় এবং এইখানে একজন ব্যক্তি যখন তার জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে পারছেন, এটা কোনো ধরনের অসুস্থতা না, শুধুমাত্র তিনি একটা সমস্যায় পড়েছেন, সমস্যাগুলোকে সমাধান করতে পারছেন না, আরও একজন ব্যক্তি যিনি কাউন্সেলর তিনি তাকে সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করবেন। আচ্ছা, তো কাউন্সিলিং মনোবিজ্ঞানের কয়েকটা লক্ষ্য আছে, লক্ষ্যগুলো একটু দেখো। আচরণ পরিবর্তনে সাহায্য করা, আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধি, সম্পর্ক উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা, ক্লায়েন্টের ক্ষমতা উন্নয়নে সহায়তা করা। তাহলে কাউন্সিলিং মনোবিজ্ঞান চলে গেল। এছাড়া আমরা আরেকটা ব্রাঞ্চ নিয়ে পড়বো, আরও বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, আমরা ইম্পর্টেন্টগুলো পড়ছি। সমাজ মনোবিজ্ঞান। আমরা সামাজিক জীব, সমাজে বাস করি, সমাজের রীতিনীতি মেনে চলি। এখন সামাজিকরণ প্রক্রিয়া কিভাবে ঘটে, সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমগুলো কি কি, মনোভাব কিভাবে গড়ে ওঠে, গুজব কিভাবে ছড়ায়, কেন ছড়ায়, পূর্ব সংস্কার কি, জনমত কিভাবে গঠিত হয়, নেতা কিভাবে নির্বাচিত হয়, অপরাধ এবং অপরাধ দমনের প্রক্রিয়া বা উপায় কি হবে, এগুলো নিয়ে সমাজ মনোবিজ্ঞান আলোচনা করবে। তাহলে আমাদের ব্রাঞ্চগুলো অলরেডি পড়া শেষ। আমরা আর একটাই টপিক পড়ব প্রথম অধ্যায় থেকে, সেটা হচ্ছে বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের অবস্থান। কোনো বিষয় যদি বিজ্ঞানের মানদণ্ডে উত্তীর্ণ হতে চায় তাহলে তাকে 4টা পরীক্ষায় পাশ করতে হয়। প্রথম পরীক্ষার নাম হচ্ছে বিষয়বস্তু, 2 নম্বর পরীক্ষার নাম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, 3 নম্বর পরীক্ষার নাম হচ্ছে বাবারে সরো, ওই যে ক্যামেরা পড়ে যাচ্ছে তো, 3 নম্বর পরীক্ষার নাম হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, আর 4 নম্বর পরীক্ষার নাম হচ্ছে প্রয়োগশীলতা। এর নিয়ে যাও না। তো বিষয়বস্তু কি? মনোবিজ্ঞানের একটা চমৎকার বিষয়বস্তু আছে। এই মনোবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞানের বিষয়বস্তু, যে আইডিয়াটা, এটা হচ্ছে বিষয়বস্তুকে পর্যবেক্ষণযোগ্য হতে হয়। এখন তোমরাই বলো তো আমাদের বিষয়বস্তুটা কি? আচরণ না? এটা কি পর্যবেক্ষণযোগ্য না? নিশ্চয়ই পর্যবেক্ষণযোগ্য। তাহলে আমরা বিষয়বস্তুর জায়গা থেকেও পাশ করেছি। 2 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির অধীনে 6টা নীতি আছে। মনোবিজ্ঞান যে আলোচনাগুলো করে, যে পরীক্ষণগুলো করে, এগুলো কি এই নীতিগুলো মেনে চলে কিনা আমরা একটু ঝটপট দেখিনি। 1 নম্বর নীতি হচ্ছে কার্যকরী সংজ্ঞা। অতএব যখন আমি একটা বিষয় নিয়ে কথা বলছি তখন ওই বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। মনোবিজ্ঞানের প্রতিটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট করে ব্যাখ্যা দেওয়া আছে না?
তাহলে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির যে প্রথম নীতি সেটা হচ্ছে কি, আমরা কার্যকরী সংজ্ঞা দিয়েছি প্রতিটা বিষয়। 2 নাম্বার নীতি হচ্ছে ব্যক্তি নিরপেক্ষতা থাকতে হবে, ব্যক্তির কোনো প্রভাব থাকবে না পরীক্ষায়। অর্থাৎ এটা বিজ্ঞানেরই একটি চাহিদা যে এখানে ব্যক্তি পাল্টে গেলে রেজাল্ট পাল্টে যাবে, এটা এরকম যদি হয় তাহলে সেটা বিজ্ঞান ভিত্তিক হবে না। আমাদের প্রত্যেকটা গবেষণায় আমরা ব্যক্তি নিরপেক্ষতা নিশ্চিত করেছি। নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে অবশ্যই সেখানে নিয়ন্ত্রণ থাকতে হবে, নিয়ন্ত্রিত পরিবেশ থাকতে হবে। চাইলেই পরিবেশের যে কোনো কিছু তারতম্য আমরা চাইলে ঘটাতে পারি, কমা বা বাড়াতে পারি। এখন দেখো আমরা যে চল প্রয়োগ করি সেটা হচ্ছে অনির্ভরশীল চল। পরীক্ষণ পাত্রের উপর যখন খুশি যেভাবে খুশি সেটা প্রয়োগ করে। আচ্ছা, এটা দিয়ে তিনি কি প্রমাণ করছেন? পরীক্ষণ প্রক্রিয়াটার উপর তার নিয়ন্ত্রণের প্রমাণ এটা মিলে। আচ্ছা, এরপরে আসো, যদি বাইরে থেকে বাহ্যিক হইচই গোলমাল হয় আমরা কিন্তু এরকম পরিবেশকে নিয়ন্ত্রণ করি। আমরা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই পরিবেশকে আমার স্ট্যান্ডার্ডে না আসে ততক্ষণ আমি পরীক্ষণ পরিচালনা করছি না, অথবা বাইরের যে উপাদানগুলো আছে সেগুলো আমি রিমুভ করে ফেলি, সরিয়ে ফেলি। চল নিয়ন্ত্রণের অনেকগুলো উপায় তোমরা পড়েছো নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠা করছি। তাহলে 3 নাম্বার নীতিও আমরা উত্তীর্ণ হচ্ছি। 4 নাম্বার হচ্ছে পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে পুনরায় এই কাজটা করা। আমাদের মনোবিজ্ঞানের সকল গবেষণা যতবার খুশি ততবার ওই গবেষণাটা বারবার রিপিট করা যাবে। এটা এমন নয় একবার করেছি এটা কখনোই করা যাবে না, এরকম হলে সেটা বিজ্ঞান হবে না। বা বৈজ্ঞানিক পদ্ধতি মেনে গবেষণা হচ্ছে এটা বলা যাবে না। কিন্তু আমাদের প্রত্যেকটা গবেষণা যেহেতু বারবার পুনরাবৃত্তি করা যায়, তাই আমরা বলতেই পারি যে আমাদের এই পুনরাবৃত্তির যে বৈশিষ্ট্য এটা তো আমরা পাশ করেছি। নেক্সট আছে কি, সাধারণীকরণ। অল্প সংখ্যক কিছু বৈশিষ্ট্য থেকে, অল্প সংখ্যক কিছু দৃষ্টান্ত থেকে একটা সাধারণ সত্যে উপনীত হওয়া। এই ব্যাপারটা নিয়ে বলেছিলাম যে টিকার সময় 2000 মানুষের উপরে টেস্ট করা হয়েছে, দেখা গেল যে 90% মানুষ ভালো হয়ে গেছে। তাহলে তারা বলে দিল যে এই টিকা ব্যবহার করলে পৃথিবীর 90% মানুষ সুস্থ হয়ে যাবে। এটা কি, অল্প কিছু সংখ্যক উপাত্ত থেকে একটা সাধারণ সত্যে উপনীত হওয়া, একটা সাধারণ সিদ্ধান্ত, একটা সাধারণ সত্য হিসেবে মেনে নেওয়া, এই ঘটনাকে বলা হয় সাধারণীকরণ। আমরা এই হিসেবেও এই নীতি অনুযায়ী কিন্তু মনোবিজ্ঞান পাশ করেছি। আমরা কিন্তু সারা পৃথিবীর সকল মানুষ নিয়ে গবেষণা করি না, আমরা অল্প সংখ্যক মানুষ নিয়ে গবেষণা করি। আমরা ওই ফলাফলটা বলি এটি সবার জন্যই প্রযোজ্য। কিভাবে বলি? সাধারণীকরণ প্রক্রিয়া অনুসরণ করে। নেক্সট হচ্ছে কি, যথার্থতা প্রমাণ। শুধুমাত্র বাংলাদেশে বারবার গবেষণা করছি এবং বলছি যে দেখো আমি আবিষ্কার করেছি, কিন্তু এটা অস্ট্রেলিয়ায় যখন গেল তখন আমি যা বলছি ফলাফলটা একই হলো না, তাহলে এই পরীক্ষাটা যথার্থ হবে না। কিন্তু দেখো আজ থেকে তোমাদের প্র্যাকটিক্যালগুলোর দিকে তাকিয়ে দেখো। বেল অ্যাডজাস্ট উপযোজন অভিক্ষার কথা বলেছি, বেল উপযোজন সেই কোথায় করেছে, আর আমরা এখানে বসে একই প্র্যাকটিক্যাল করছি, করার পরে কি একই উত্তর পাচ্ছি না? মানে আমাদের এই গবেষণাগুলো যথার্থ হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে বলাই যায় বৈজ্ঞানিক পদ্ধতির 6টা নীতিতে আমরা উত্তীর্ণ হয়েছি। থাকলো কি আর? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানে যখন ভুল জেনে যাব যে একটা বিষয় ভুল, তখন আমি নতুন সত্যটাকে গ্রহণ করব। আচ্ছা, মনোবিজ্ঞানী এই ব্যাপারটা কীভাবে প্রমাণ করবে? আমরা প্রথমে বিষয়বস্তুকে নিয়েছিলাম আত্মা। তো আত্মা যখন দেখা যাচ্ছে না, অতীন্দ্রিয় মনে হলো, তখন আমরা বললাম মন। মনকেও যখন ঠিকমতো ব্যাখ্যা করতে পারছি না তখন আমরা বললাম চেতনা। সেটাকেও যখন পারলাম না তখন সেখান থেকে আমরা ট্রান্সফার হয়ে গেলাম মানসিক কার্যকলাপ। এবং ফাইনালি আমরা কী নিলাম? বললাম আচরণ। এবং এরপরে একেবারে আধুনিক সংজ্ঞায় আমরা বলছি আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। তাহলে দেখো, শুরুতে আমাদের বিষয়বস্তু ছিল আত্মা। আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে না মানতাম তাহলে কিন্তু আত্মাতেই থাকতাম, যে না, মনোবিজ্ঞান আত্মারই বিজ্ঞান, দেখা যাক বা না যাক। কিন্তু এটা আত্মা থেকে মন হয়ে, চেতনা হয়ে, আচরণ, মানসিক কার্যকলাপ হয়ে আচরণ ও মানসিক কার্যকলাপের বিজ্ঞান হিসেবে এখন প্রতিষ্ঠিত হয়েছে। মানে মনোবিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের যে 3 নাম্বার মাপকাঠি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যে যখনই নতুন সত্য আবিষ্কার হবে আমরা পুরাতনটাকে ঝেড়ে ফেলে নতুনটাকে গ্রহণ করব, আমরা কিন্তু সেটা করেছি। তাহলে 3 নাম্বার মাপকাঠিতেও পাশ করেছি। এবং 4 নাম্বার থাকে প্রয়োগশীলতা। আমি অনেক টাকা খরচ করে, অনেক কষ্ট করে, অনেক শ্রম, সময়, চিন্তা, বুদ্ধি দিয়ে গবেষণা করলাম, তো এটা মানব জীবনের কোনো কাজে লাগে না, এটাও বিজ্ঞানের আওতাভুক্ত হবে না। এখন চিন্তা করে দেখো, মনোবিজ্ঞানের যতগুলো গবেষণা, এই প্রত্যেকটা গবেষণায় কী করছে? মানুষের কোনো না কোনো কাজে লাগছে। চিকিৎসায় কাজে লাগছে, কাউন্সেলিংয়ে কাজে লাগছে, শিক্ষায় কাজে লাগছে, শিল্পে কাজে লাগছে, সমাজে কাজে লাগছে, বিকাশের ক্ষেত্রে কাজে লাগছে, শিশুদের ক্ষেত্রে কাজে লাগছে, প্রকৌশল মনোবিজ্ঞানীরা প্রকৌশলীর ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন। ফলে আমাদের এই জ্ঞান শুধু কাগজ কলমের না, এটি মানুষের ব্যবহারিক জীবনেও প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা 4 নাম্বার মাপকাঠিতেও
পাশ করে গেছি। তাহলে আমরা এবার কি বলতে পারি? আমরা বিজ্ঞান হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে পারি। 10 মিনিট বলেছিলাম, 20 মিনিট হলো, প্রথম অধ্যায়ের আলোচনা শেষ। আসসালামু আলাইকুম।